সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমার সবাই? আশা করি সবাই ভালো আছো। দেখো, আমরা গত পর্বে 91 পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করছি। আজকে আমরা 92 থেকে শুরু করব এবং এই পর্বটাই তোমাদের সর্বশেষ পর্ব। তো সবাই মনোযোগ সহকারে খেয়াল করো, আমরা প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। তো খেয়াল করো, 92 পৃষ্ঠা রয়েছে তোমাদের বেশ কিছু রিডিং পড়া, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে রয়েছে, শিক্ষা ও সমাজ সংস্কার মূলক কাজ সম্পর্কে এখানে রয়েছে। তোমরা এগুলো খুব সুন্দরভাবে নিজে দায়িত্বে পড়ে ফেলবা। এবার খেয়াল করো, আমরা 93 পৃষ্ঠায় চলে আসলাম এবং দেখো এখানে একটা কাজ দেওয়া রয়েছে। তো কাজে কি বলা হয়েছে আমরা একটু পড়ি। দেখো বলা হয়েছে যে বর্তমান সমাজ ব্যবস্থায় তোমার পছন্দের জনহিতকর সমাজ সংস্কার বা কল্যাণমূলক যে কাজগুলো করা যায় তার একটি তালিকা তৈরি করো। তাহলে দেখো, সমাজ সংস্কার বলতে সমাজের যে কার্যক্রম এখন রয়েছে সেখানে একটু সংস্কার করে এলাকার মানুষের জন্য ভালো কাজের একটা তালিকা তোমাকে তৈরি করতে হবে। তো চলো আমরা এই যে ছকে অ্যান্সারটা হবে সেটার উত্তরটা আমরা দেখে আসি। তো দেখো খেয়াল করো, এখানে দিয়েছি যে কাজের নির্দেশনা। প্রথমে দেখো দিয়েছি তোমার পাঠ্য বইয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং মাদার তেরেসার জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা রয়েছে। সেখানে মানব কল্যাণে সম্পাদিত তাদের বেশ কিছু কাজের উল্লেখ রয়েছে। তাদের জীবনী অংশটুকু ভালোভাবে পাঠ করে সেগুলো সম্পর্কে ধারণা নিয়ে বর্তমান সমাজ ব্যবস্থায় আমার পছন্দের জনহিতকর সমাজ সংস্কার বা কল্যাণমূলক যে কাজগুলো করা যায় তার একটি তালিকা তৈরি করি। তো এরপর দেখো নমুনা প্রশ্নের উত্তর। খেয়াল করো, বলা হয়েছে বর্তমান সমাজ ব্যবস্থায় আমার পছন্দের জনহিতকর ও সমাজ সংস্কার বা কল্যাণমূলক কাজের তালিকা। তো প্রথম দেখো এখানে দিয়েছি জনহিতকর কাজ। তোমরা যদি শব্দটি লক্ষ্য করো তাহলে আমাকে এখানে কিন্তু দুইটা কাজ বলা হয়েছে, খেয়াল করো, জনহিত কাজ অথবা কল্যাণমূলক যে কাজ, এই যে দুইটা কাজ হলো একটা আর এই হলো একটা। এখন এই জনহিতকরটাকে আমরা এভাবে বরাবর লিখতেছি এবং সমাজ সংস্কার বা কল্যাণমূলক কাজ আমরা এই বরাবর লিখবো। তো দেখো খেয়াল করো, প্রথমে দেখো দিয়েছি যে আশ্রয়হীনদের আশ্রয় দেওয়া, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, ক্ষুধার্তকে খাবার দেওয়া, দরিদ্রকে সাহায্য করা, অসুস্থ মানুষের সেবা করা। এবার যদি তোমরা একটু খেয়াল করো সমাজের কল্যাণমূলক কাজের দিকে, দেখো খাদ্যে ভেজাল রোধে উৎপাদক ও ভোক্তা সহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন করা, দুর্নীতি প্রতিরোধে প্রত্যেক ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, প্রকাশ্যে ধূমপান বন্ধ করা ও ধূমপান বন্ধে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, তারপর দেখো বাল্যবিবাহ বন্ধ করা এবং সর্বশেষ দিয়েছি বৃক্ষ নিধন বন্ধ করা এবং ব্যাপকভাবে বৃক্ষরোপণের পদক্ষেপ গ্রহণ করা। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের এখানকার যে কাজটা খুব সুন্দরভাবে তোমরা এটা বুঝতে পেরেছো। তো খেয়াল করো, এরপরে আমরা চলে আসলাম 94 পৃষ্ঠা। দেখো এখানে বলা হয়েছে মাদার তেরেসা। তো মাদার তেরেসা সম্পর্কে কি বলা হয়েছে আমরা একটু পড়ে ফেলি। দেখো বলা হয়েছে মাদার তেরেসা 1910 সালের 26শে আগস্ট অটোমান সাম্রাজ্যের আলবেনিয়া রাজ্যের স্কপিয়েতে জন্মগ্রহণ করেছিলেন। তার পরিবার ছিল আলবেনিয়ার বংশোদ্ভূত। দেখো আহ্বান, 12 বছর বয়সে তিনি ঈশ্বরের কাজের জন্য আহ্বান পেয়েছিলেন। তিনি স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন যে তাকে খ্রিস্টের কাজ করার জন্য একজন ধর্মপ্রচারক হতে হবে। 18 বছর বয়সে তিনি পিতামাতাকে ছেড়ে আয়ারল্যান্ড ও পরে 1929 সালে ভারতে আইরিশ নান সম্প্রদায়ের সিস্টার্স অফ লটেরো সংস্থায় যোগ দেন। ডাবলিনে কয়েক মাস প্রশিক্ষণের পর তাকে ভারতে পাঠানো হয়। তিনি ভারতে 1931 সনের 24শে মে সন্ন্যাসী হিসেবে প্রথম শপথ গ্রহণ করেন। পরে 1937 সালে 14ই মে চূড়ান্ত শপথ গ্রহণ করেন। দেখো এখানে তার সেবামূলক কাজের বিস্তারিত বর্ণনা দেওয়া রয়েছে, তোমরা খুব সুন্দর করে এগুলো পড়ে ফেলবা এবং তার যে জীবনে যে অর্জন, তার যে পুরস্কারগুলো অর্জন করছে তারও বিস্তারিত এখানে দেওয়া রয়েছে, তোমরা এগুলো খুব সুন্দরভাবে পড়ে ফেলবা। এবার দেখো মৃত্যু তারিখটা আমরা একটু খেয়াল করি। তিনি মৃত্যুবরণ করেন 1997 সালের সেপ্টেম্বর মাসের 5 তারিখ, 87 বছর বয়সে কলকাতার পশ্চিমবঙ্গে মৃত্যুবরণ করেন। এবার এরপরে দেখো 94 পৃষ্ঠার পরে 95 নম্বর পৃষ্ঠা একটু খেয়াল করো। বলা হয়েছে শ্রেণীকক্ষে সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে নিজের ভূমিকা আলোচনা করো। এটা দলে বা জোড়ায়ও করতে পারো, অর্থাৎ তোমাদের শ্রেণীকক্ষের সকল নিয়ম কানুন সম্প্রীতি বজায় রেখে কারোর প্রতি কোনো ক্ষোভ থাকবে না, কোনো দুঃখ থাকবে না, এরকম। তো খেয়াল করো
এই নিচে আরো একটা ছক আমাদের দেওয়া রয়েছে। তো চলো প্রথমে আমরা উপরের ছকটা দেখে আসি, তারপরে আমরা নিচের ছকটা দেখব। খেয়াল করো কাজের নির্দেশনা। আমরা দুটি দলে ভাগ হয়ে একটি দল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অন্য দল মাদার তেরেসার মানব কল্যাণমূলক কার্যক্রমগুলোর জানার চেষ্টা করি। এবার সেই কার্যক্রমগুলোর আলোকে আমরা শ্রেণীকক্ষে সম্প্রীতি বজায় রাখতে কিভাবে ভূমিকা রাখতে পারে তা জোড়াই করে দেখাই। তো প্রথমে দেখো, খেয়াল করো, প্রথমে আমরা দুটো দলে ভাগ হয়ে যাবো। এক দল আমাদের মাদার তেরেসা সম্পর্কে লিখবে, আর এক দল আমাদের কি করবে, আমাদের যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার সম্পর্কে লিখবে। তো চলো আমরা এটার দেখে আসি খুব সুন্দরভাবে। দেখো নমুনা প্রশ্ন উত্তর দিয়েছি, শ্রেণীকক্ষে সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে নিজেদের ভূমিকা লেখা হলো। তো প্রথম দেখো দিয়েছি, আমাদের শ্রেণীকক্ষে অনেক ধর্ম বর্ণের বন্ধু আছে। আমরা সবার সাথে মিলেমিশে পড়াশোনা ও আনন্দ করি, সহপাঠীদের সুখ দুঃখ উপলব্ধি করি, কারো কোনো সমস্যা হলে সমাধান করতে চেষ্টা করি। সহপাঠীদের সবার আর্থিক অবস্থা একরকম নয়, অনেকে টাকার অভাবে বই কিনতে পারে না, এমন বন্ধুকে বই ধার দেই। এতে আমরা খুব আনন্দিত হই। কোনো বন্ধু অসুস্থ হলে তার বাড়িতে যাই এবং তাকে সান্ত্বনা দেই। কোনো বিশেষ ধর্মের শিক্ষার্থীদের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করি না। আমাদের যে কোনো উৎসব অনুষ্ঠানে সবাইকে নিমন্ত্রণ করি। এভাবে আমরা শ্রেণীকক্ষে সম্প্রীতি বজায় রাখি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। দেখো এখানে যেটা বলা হয়েছে সম্প্রীতি বজায় রাখতে যে কারণ বা করণীয়, সেগুলো আমরা কিন্তু সুন্দরভাবে দেখে ফেলাম। আর দেখো এখানে বলা হয়েছে বিদ্যাসাগর এবং মাদার তেরেসার যে কাজগুলো তোমাকে সব থেকে বেশি আকৃষ্ট করেছে তা নিচে দেখো। এখন কথা হলো এই দুইজনের কাজের ভিতরে সব থেকে বেশি কোন কাজটা আমাদেরকে আকর্ষণ করছে বা আকর্ষিত করেছে সেটা তোমাকে এখন এখানে লিখতে হবে। তো চলো আমরা এটারও উত্তরগুলো দেখে আসি। দেখো এখানে দিয়েছি, দেখো প্রথমে দেখো দিয়েছি নারী শিক্ষা প্রচলন, বিধবা বিবাহ প্রচলন, বাংলা ভাষা সংস্কার, দরিদ্রের সাহায্য, মিশনারিজ অব চ্যারিটি প্রতিষ্ঠা, অসুস্থ ও মৃতপ্রায় মানুষের সেবা যত্ন, শিক্ষা ও অনাথ আশ্রম প্রতিষ্ঠা, শান্তির প্রচার, আর সর্বশেষ দিয়েছি আন্তর্জাতিক সম্প্রসারণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের কোন কাজগুলো সব থেকে বেশি আকৃষ্ট করেছে। তার ভিতরে আমি 9টা পয়েন্ট এখানে দিয়ে দিয়েছি। তো এই 9টা পয়েন্ট দিলেই হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আজকের এই পাঠের মাধ্যমে আমাদের সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বইটার সম্পূর্ণ হলো। তো আশা করি আমাদের প্রত্যেকটা ক্লাস তোমাদের খুব ভালো লেগেছে, এবং তোমরা যদি পূর্বের ক্লাসগুলো দেখতে চাও নিচে ডেসক্রিপশন বক্সে দেখবা অল পার্ট নামে একটা লিংক দেওয়া থাকবে। ডেসক্রিপশন বক্স থেকে সেটাতে ক্লিক করবা এবং তোমাদের যে পার্ট যে পর্ব প্রয়োজন সেটা অবশ্যই দেখে নিবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা।